রমজানে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। 6 মাসে কমেছে আমদানি, পর্যাপ্ত মজুদ থাকার দাবি ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারির পরামর্শ। ভারতের ভিসা বন্ধের প্রভাব বেনাপোল বন্দরে। 1 বছরে চলাচল কমেছে 2.25 লাখের বেশি। ক্ষতিগ্রস্ত দুদেশের ব্যবসা বাণিজ্য, সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ। বাংলাদেশের স্বাস্থ্য খাত লাভজনক বলছে ডেনমার্ক। বিনিয়োগ করল $1.25 কোটি। বছরে 80 লাখ মানুষকে সুলভে সেবা দেওয়ার লক্ষ্য। মাছের কাঙ্ক্ষিত দাম না পেয়ে ঘেরের পানি শুকিয়ে সাতক্ষীরায় ধান চাষ। খুলনায় সবজির দাম কমায় ক্রেতা খুশি হলেও হতাশ চাষি, উঠছে না পরিবহন খরচ। এবং চীনা পণ্যের ওপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। শেয়ার বাজারে ধস, কানাডার উপর করারোপ হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রমজান কেন্দ্রিক পণ্যের চাহিদা, আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে। এই জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস.এম. নাজির হুসাইন। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা আসবো একটু পরে, আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসব। রমজানকে সামনে রেখে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন আগের মজুদ থাকায় বাজার অতটা অস্থির হবে না। এজন্য একদিকে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন রানের দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। খাইবে গিয়া যারা বড় লোক খাইতে পারে, গরিব মানুষ খাইতে না। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4,233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে, তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল পট পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমায় দিচ্ছে। এখন হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, কেউ না কেউ আনবে। এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে 39,623 মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন। আর চিনি আমদানির পরিমাণ প্রায় 5,62,000 মেট্রিক টন এবং ভোজ্য তেল 13,60,000 মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। তো কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে। এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্তা বেশি পড়ছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারের যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছুতে দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে 4 মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীন ভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুদ ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে। রোজার দেখবেন যে 1 সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই। তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ক্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস.এম. নাজির হুসাইন। আমরা তার সঙ্গে আবারও যোগ দেব। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেটি জানতে চাইব আপনার কাছে, মার্চে তো রমজান শুরু হবে। রমজানের মধ্যে খেজুরের
এবং ছোলার চাহিদা সবচেয়ে বেশি থাকে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে আমদানি কম হয়েছে। তাহলে এটা আসলে কি প্রভাব পড়বে কিনা রমজানে? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন, এটা আমরাও কিন্তু পর্যবেক্ষণ করছি। আমাদের পর্যবেক্ষণও কিন্তু দেখা যাচ্ছে আসলে এখানে মানে এই সময় অন্যান্য বছরে যে ধরনের আমদানি হয়, এবার ছোলা এবং খেজুরের আমদানি সেরকম হয় নাই। তো এগুলার তো ধরুন অনেকগুলি মানে বাধা বিপত্তি ছিল, অনেকগুলি প্রবলেম ছিল, যেগুলা ওভারকাম করার জন্য আমরা কিন্তু বলছিলাম যে আসলে আমদানিটা বা মজুরটা যদি বাড়ানো না হয় তাহলে হয়তো ওই সময়টাতে ক্রাইসিসটা তৈরি হবে। তবে যে বিষয়টি হলো যে আসলে শুধুমাত্র আমদানি কম হলে কি হবে, এই দুইটা পণ্য, অন্যান্য পণ্য যেগুলি আছে এগুলো কিন্তু প্রিজার্ভেশন করে রাখা যায়, মজুত করে রাখা যায় দীর্ঘ সময় ধরে। তো সেই কারণে আগের মজুদ গুলো যদি ধরেন মানে এগুলাকে ক্যালকুলেশনের মধ্যে আনা যায়, মনিটরিং এর আওতায় আনা যায়, তাহলে হয়তো সেখানে ক্র্যাশটা নাও হইতে পারে। তবে ধরেন এই ছোলা এবং খেজুর এগুলা তো ধরেন আমাদের রমজানেই বেশি ব্যবহার হয়, কিন্তু এখন ট্র্যাডিশনালি এখন যেগুলো হচ্ছে পরিবেশটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে বছরের অন্যান্য সময়টা তো এটার ডিমান্ড কিন্তু থাকে, তবে মানে ডিমান্ড একটু কমে। কিন্তু এখন আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি এই সময়ে আমদানি অথবা আগে যেগুলো আমদানি হয়েছে এগুলা দিয়ে মানে রমজানের সংকট না হবারই কথা। যদি ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করে, জনগণকে সহযোগিতা করে, তাহলে ক্রাইসিস হওয়ার কথা না। যে পরিমাণ মজুদ আমরা মানে গত বছরের যে মজুদ বা এই বছরের যে আমদানি, এটা যেটা দেখেছি বা যেটা খোঁজ খবর নিয়েছি, এটা দেখা যাচ্ছে আরো 2 বছর মানে অনায়াসে পার করা যাবে। তো যেটা হয় যে আমদানি কম হইলেই ওনারা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন, সংকট তৈরি করেন, যে ট্রেডিশন তো আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। তো আমদানি যখন পর্যাপ্ত হয় তখন কিন্তু দাম অটোমেটিক্যালি কমে যায়। এই ধরনের একটা প্র্যাকটিস কিন্তু আমাদের আছে। তো সেই ক্ষেত্রে মানে ব্যবসায়ীর চিন্তা করে যে আসলে যখনই কোনো পণ্যের আমদানি কম হবে তখন কিন্তু মানে তখন ক্রাইসিসটা তৈরি করার চেষ্টা করে। যদি ধরেন মনিটরিং এর আওতায় এক্সিস্টিং যে মজুদ গুলো আছে সেগুলাকেও ক্যালকুলেশন করা হয়, তাহলে কিন্তু সংকট হবে না বলে আমরা বিশ্বাস করি। অনেক ব্যবসায়ী কিন্তু এটা বলেছেও যে আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে। পর্যাপ্ত মজুদ থাকলেও এই যে আমদানি হচ্ছে না, এর খবরে আপনি একটু আগে যেটি বলছিলেন যে দাম বাড়িয়ে দেয়, যে আমদানি হচ্ছে না এখন এই পণ্যের দাম আমরা বাড়িয়ে দিব, একটা সিন্ডিকেটের ব্যাপার থাকে, একটা কৃত্রিম সংকটের ব্যাপার থাকে, সেটা তদারকির জন্য আসলে আপনি তো টাস্ক ফোর্সে ছিলেন, আপনি কি দেখেছেন? না, টাস্ক ফোর্সের মানে অবস্থা হতাশাজনক। তবে আমরা যেটা বারবার বলছিলাম, এই যে ধরেন আপনার সরকারের এখন যে মনিটরিং যে পদ্ধতি, সেটা হলো যে খুচরা দোকানগুলোকে মানে তদারকি করা হয়, অথবা ধরেন মানে 2-4টা যারা পাইকারি দোকান তাদেরকে করা হয়। আমরা যেটা বারবার বলে আসছি, যারা আমদানিকারক, তার রিটেলার, তার যে পরিবেশক আছে এবং খুচরা, এই 3টা টায়ারে মনিটরিংটা হওয়া দরকার। যেমন ধরেন আমি এখন বললাম যে ব্যবসায়ীরাও বলতেছে আগের যেগুলি আছে মজুদ যেগুলি আছে এগুলো যদি থাকে, এগুলো যদি মানে ক্যালকুলেশনের আওতায় আনা হয় তাহলে কিন্তু ক্রাইসিস হবে না। তো আপনি শুধুমাত্র খুচরা দোকানে যদি আপনি মনিটরিং করেন তাহলে তো হবে না। আসলে এখানে বড় আমদানিকারকের যে পরিবেশক আছে, তার আমদানিকারকও যে পণ্যগুলি আনলো সে কোথায় রাখলো, তার পরিবেশক যিনি আসেন উনি কি করতেছেন, উনি কোথায় রাখছেন, সেগুলো মানে দেখতে হবে। যেমন আমাদের বাজারে অনেক জায়গাতে মানে মজুদ থাকে, স্টকে থাকে। আর যে জিনিসটা হয় যেটা ধরেন এই যে যেহেতু এটা আমদানিকৃত পণ্য, আমদানির ক্ষেত্রেও আমরা দেখছি যে ধরেন জাহাজে করে চিটাগং বন্দর দিয়ে আসবে, তো চিটাগং বন্দরের দেখা গেল ওই যে বড় জাহাজ থেকে খালাস করতে ছোট জাহাজে নেয়, ওই ছোট জাহাজ থেকে আবার ইয়েতে নিয়ে আসে। তো এই যে এই বড় জাহাজ থেকে ছোট জাহাজ থেকে মানে এখানে মানে তুলে নিয়ে আসে, আনলোড করে। তো আনলোডে যদি ধরেন আপনি সময় 15 দিন পার করতে পারে তাহলেও কিন্তু অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়। তো ক্রাইসিস তৈরির পদ্ধতিটাই কিন্তু সেরকম। যদি ধরেন সাপ্লাই মানে ওই যে আনলোডিংটা যদি দেরি করে ফেলে, দেরি করলে কিন্তু আসলে ক্রাইসিসটা তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে মনিটরিংটা হইতে হবে সবগুলো টায়ারে, ওই যে পণ্যটি বিদেশ থেকে আনতেছে সেটা আসলে টাইমলি আনলোড হচ্ছে কিনা, এবং আনলোড হয়ে সেটা কোনো গোদামে মজুদ হচ্ছে কিনা নাকি ডিস্ট্রিবিউশন হচ্ছে, এইগুলো যদি তদারকির আওতায় আনা না যায় তাহলে কিন্তু আসলে আমদানি পর্যাপ্ত হলেও অনেক সময় সুফলটা পাওয়া যায় না। তো আমরা যেটা দেখি, আমাদের যে সরকারি যে রেগুলেটরি বডি যারা আছে তারা কিন্তু ওই খুচরা দোকানদারের মনিটরিং গুলো করে। আপনি টাস্ক ফোর্সের কথা বলছেন, টাস্ক ফোর্স যেই কাজটি করে, ওনারা ধরেন খুচরা দোকানে কয়েকটা দোকানে যাবে, সেটাও ধরেন আধা ঘন্টা 1 ঘন্টার মতো,
এখানে তো আসলে প্রপার টাইম দিতে হবে। আপনি প্রপার টাইম দিয়ে প্রপার ইনফরমেশন নিয়ে আপনাকে কিন্তু মানে মানে ঠিক পয়েন্টে এই মনিটরিংটা করতে হবে। যদি না করেন এবং পর্যাপ্ত টাইম না দেন তাহলেও হবে না। আপনি কোন সময়টা করবেন? ধরেন আমরা যেটা দেখি টাস্কফোর্স যায় 11টা-12টার দিকে, গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বা তো ওই আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কয়টা দোকান দেখতে পারবেন, কয়টা আপনি গুদাম দেখতে পারবেন? গুদাম তো দেখা দরকার। গুদাম না দেখলেও তো আপনি বুঝতে পারবেন না যে তার স্টকের কি অবস্থা। এবং সেখানে আপনি গুদাম দেখবেন, তার সাথে আবার কাগজপত্র দেখার বিষয়গুলো থাকে। তো সেই কারণে আসলে পর্যাপ্ত সময় দেওয়া দরকার। আমরা ওই টাস্কফোর্সের ওই জায়গাতে বলছিলাম যে জেলা প্রশাসনকে আসলে রমজান উপলক্ষে অথবা যখন ক্রাইসিসটা হয় 2-1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে একদম ডেডিকেটেড করা, মানে তারা এই কাজটাই দেখবে 24 আওয়ার্স। তাহলে কিন্তু হয়তো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। এবং সে পর্যাপ্ত সময় পেলে এটা নিয়ে সে খোঁজ খবর নিতে পারলে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের থেকে খোঁজ খবর নিয়ে যদি সে ডেডিকেটেডলি কাজ করে তাহলে এখান থেকে রেজাল্ট আসবে। এখন ধরেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সে হয়তো অন্য 8-5-10টা কাজের মধ্যে সে আছে, তাকে বলা হলো তুমি আজকে বাজারে যাও, তো বাজারে গিয়ে সে তো তার কোনো প্রস্তুতিই নাই। তো প্রস্তুতি না থাকলে সে যেহেতু টিম লিডার, তার প্রস্তুতি না থাকলে তার পক্ষে আসলে সবগুলো জায়গায় মানে সেভাবে মনোনিবেশ করা সম্ভব মানে, যার কারণে টাস্কফোর্সের যে রেজাল্ট যেভাবে হওয়ার কথা কিন্তু সেরকম হয় নাই। আর ধরেন জেলা প্রশাসন আসলে হরেক রকম কাজ নিয়ে ব্যস্ত, তো কোনটা প্রায়োরিটি নাম্বার 1? তো গভর্নমেন্ট থেকে আমরা যেটা বলছিলাম যে আসলে মানে এই যে নিত্যপণ্য বাজারটা তদারকির বিষয়ে, এটা আসলে সরকার থেকে তাদেরকে মানে এরকম একটা ডিরেকশন দেওয়া যে এই কাজটা প্রায়োরিটি কত নম্বরে হবে, তাহলে জেলা প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থাগুলো নিতে পারবে। আদারওয়াইজ তাদের উপরে এখন অনেকগুলি দায়িত্ব আছে, যেটার কারণে তারাও কিন্তু অনেক সেভাবে সময় দিতে পারে না। আবার অনেক জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও কম থাকে। তো তো সেইগুলোতে যেখানে আসলে এই কাজটা বেশি ইম্পর্টেন্ট সেখানে ম্যান পাওয়ার ডেডিকেটেড করা, ম্যান পাওয়ারকে দেওয়া এবং তাকে সে ধরনের ডিরেকশন দেওয়া, এগুলো যদি দেওয়া যায় তাহলে হয়তো রেজাল্ট গুলো পাওয়া যাবে। এখন আপনারা কার্যকরী পদক্ষেপ নিতে বলেছিলেন, সেই পদক্ষেপটা তাহলে নিচ্ছে না কেন? এবং রমজানের আগে দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে, রমজানের আগে সবসময় সরকার ব্যবসায়ীদের সঙ্গে বসেন, এবার কি সেটা বসছে কিনা? না, আমরা কিন্তু প্রতিনিয়ত তো বলে আসছি, আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছি, কিন্তু সামহাও কোনো কারণে হয়তো সরকার সে বিষয়টাকে সেভাবে মানে আমলে নিচ্ছে না, অথবা তারা সরকারের কাছে হয়তো প্রায়োরিটি মানে নম্বর সেরকম নাই, যার কারণে বিষয়গুলোকে সেভাবে আসতেছে না। আমরা যেটা মনে করি 18 কোটি মানুষের মানে বড় স্বার্থ হলো এই নিত্যপণ্যের বাজার। আপনি সরকারে কে আসলো কে গেল, ওইটার থেকে বড় প্রশ্ন হলো যে মানুষ খেতে পারতেছে কিনা, মানুষের এই যে নিত্যপণ্যের বাজার প্রতিনিয়ত বাড়তেছে, এগুলো কিন্তু মানুষের প্রতিদিনের হেডেক, প্রতি বেলার হেডেক। তো সেই বিষয়টা তো সরকারকে অনুধাবন করতে হবে। এই যে কয়দিন আগে ভ্যাট বাড়িয়ে দিল, আপনি ভ্যাট বাড়ানোর যেদিন বাড়ানোর ঘোষণা দিল তারপরের দিন সবগুলো পণ্যের দাম হু করে বেড়ে গেছে, পরে আবার সরকার সেখান থেকে সরে আসলো। এখন দেখা যাবে যে এই যে দামটা বেড়ে গেল সেটা কিন্তু আর কমবে না, মানে আমাদের ট্রেডিশন যেটা হলো যে দাম বাড়লে আর কমবে না। তবে আমরা মনে হয় যে সরকারের শোনার ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় মানে এরকম দুর্বলতার পয়েন্টগুলো থেকে গেছে। আর আপনি সেকেন্ড পয়েন্ট যেটা বললেন যে আসলে ব্যবসায়ীদের সাথে আলোচনা, আমরা কিন্তু প্রতিনিয়ত বলছি ব্যবসায়ী শুধুমাত্র ব্যবসায়ী নয়, এখানে অল স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আপনার ডায়লগ গুলো বেশি হওয়া দরকার। রমজান উপলক্ষে আপনি রমজানের আগেই যদি এই মিটিং গুলো করেন। জনাব এস এম নাজির হোসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ক্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি নাজির হোসাইন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। অবশেষে 50 কোটি 56 লাখ টাকায় বিক্রি হলো আগুনে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ নামের অয়েল ট্যাঙ্কার দুটি। জাহাজ দুটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে অন্তত 34 কোটি টাকা বাড়তি লাভবান হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। অবশ্য গত 38 বছরে এই জাহাজগুলো থেকেই রাজস্ব আদায় হয়েছে 1500 কোটি টাকার বেশি। শেখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। কর্ণফুলী ডক ইয়ার্ডে রাখা বাংলার জ্যোতি এবং বহিনঙ্গরে থাকা বাংলার সৌরভ বিক্রির জন্য গত মাসে টেন্ডার আহ্বান করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। টেন্ডারে 16টি প্রতিষ্ঠান অংশ নিল। সর্বোচ্চ দরদাতা হিসেবে 40 কোটি 45 লাখ টাকায় জাহাজ দুটি কিনে নিচ্ছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। তার সঙ্গে ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে 10 কোটি 10 লাখ টাকা। অকশন করার পরে এখন যে হাইস্ট বিডার হয়েছে ভ্যাট ট্যাক্স সহ সর্বমোট এটা আমরা পেতে যাচ্ছি 50 কোটি
56 লক্ষ টাকা। প্রফিটটা বুক ভ্যালুর উপর বেসিস করে বলি তাহলে প্রায় 34 কোটি টাকা লাভবান হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন থ্রু ডিসপোজ অফ বাংলা জ্যোতি এবং সৌরভ। বিরাট বড় একটা ভালো উদ্যোগ, কারণ এটার একটা সুষ্ঠু পরিসমাপ্তি হচ্ছে এবং যে ওরা যেই পোষা ওনারা বিক্রি করছেন তাতে ডিসিও লাভবান হবে, সামগ্রিকভাবে দেশও লাভবান হবে। 1.5 টাইম ডাবল বেনিফিট হয়েছে। কিন্তু এই জাহাজটা যদি ওনারা স্ক্র্যাপ বেচতেন, এখন যেই দামে বেচতেন সেটাই বেচতেন, তাহলে ওনারা ইন্স্যুরেন্স থেকে যে ক্লেমটা পেয়েছেন সেটা ওনাদের বাড়তে পাও না। ডেনমার্ক থেকে 1988 সালে 60 কোটি টাকা কেনা হয়েছিল অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ। নৌ বাণিজ্য অধিদপ্তরের শীর্ষ দুটি স্থানে ছিল বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 38 বছর টানা সেবা দিয়ে গেছে এই দুটি জাহাজ। এখন যেমন সক্ষমতা হারিয়েছে, ঠিক তেমনি অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে এগুলো এখন ব্যবহার অনুপযোগী, আর তাই টেন্ডারে বিক্রি হয়ে গেছে। আগামী মাসেই এই জাহাজ দুটির স্থান হবে শিপ ব্রেকিং ইয়ার্ডে। বাংলাদেশের নৌ বাণিজ্য অধিদপ্তরের ইতিহাস থেকে মুছে যাবে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভের নাম। চট্টগ্রামের কর্ণফুলী ডকইয়ার্ড থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগকে লাভজনক হিসেবে দেখছে ডেনমার্ক। এরই অংশ হিসেবে বেসরকারি ওষুধ কোম্পানি AKS খান ফার্মাসিউটিক্যালসে 1,25,00,000 মার্কিন ডলার বিনিয়োগ করেছে ডেনিশ মালিকানাধীন তহবিল IFU। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন IFUর প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স বো বার্ট্রাম। এই বিনিয়োগ কাজে লাগিয়ে প্রতি বছর 80 লাখ রোগীকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে চায় AKS খান ফার্মাসিউটিক্যালস। এজন্য বিভিন্ন সেবা চালুর পরিকল্পনার কথা জানানো হয়। উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অংশ নিতে ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকায় এই তহবিল থেকে বিনিয়োগ করে ডেনমার্ক সরকার। এবার বন্দর বাণিজ্যের খবর। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতার জেরে বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে বেনাপোল বন্দর দিয়ে কমে গেছে যাতায়াত। সদ্য বিদায়ী বছরে 2023 সালের তুলনায় এই সংখ্যা কমেছে 2,34,000-এর বেশি। ভিসা বন্ধ থাকায় দুদেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নাগরিকরা। পরিস্থিতি শান্ত হওয়ায় আবারও ভারতকে ভিসা চালুর অনুরোধ করেছেন তারা। আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল পেট্রোপোল রুট। গণ অভ্যুত্থান পরবর্তী নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। 2023 সালের তুলনায় 2024 সালে কমেছে 2,34,000। বাংলাদেশিদের পাশাপাশি কমেছে ভারতীয়দের যাতায়াত। যাত্রী কম থাকায় চাপ নেই ইমিগ্রেশনেও। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা না দেওয়ার ফলে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত অনেক কমে গিয়েছে এবং যারা ভিসা পাচ্ছে ওনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সাময়িকভাবে আমাদের আয়ে কিছুটা প্রভাব পড়লেও আমরা আশা করছি এটা খুব দ্রুতই কাটিয়ে উঠবে এবং এক্ষেত্রে যাত্রী সেবার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সর্বদাই বদ্ধপরিকর। বেনাপোল বন্দরে থাকা যাত্রীরা জানালেন, ভারত ভিসা সেবা বন্ধ রাখায় ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য কাজে বাংলাদেশিরা যেমন যেতে পারছেন না, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রাও। বাংলাদেশে আছে এখনো ভিসা দিচ্ছে না, তারপরে এখন আমাদের তো অনেক রোগ ব্যাধি, কারণ আমরা চিকিৎসা পাচ্ছি না। বাংলাদেশে ভিসা পাওয়ার কারণে পর্যটনটা যেতে পারছে না বলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। যাতায়াতকারীরা বলছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। এমন বাস্তবতায় ভারত আবারও ভিসা চালু করতে পারে। বর্তমান যে সিচুয়েশন এখন মোটামুটি কন্ট্রোলে আছে, তো সেই দিক থেকে যদি চিন্তা করে গভর্নমেন্ট, ভারত সরকার যদি চিন্তা করে যে হ্যাঁ এগুলো আবার খুলে দেওয়া উচিত, ওপেন করে দেওয়া উচিত। সবশেষ 19 জানুয়ারি বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছে 1,735 জন পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল।
ফলে বাড়তি শুল্ক যুক্ত করায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে আপেল, কমলা, মালটা ও আঙুরের আমদানি। রমজানের আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বিস্তারিত জানবো এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাব তার কাছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 150 ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে। এ সমস্ত পণ্যের মধ্যে প্রায় 100 ট্রাক রয়েছে আপেল, আঙুর, কমলা, লেবু এবং ডালিম জাতীয় ফল। এ সমস্ত ফল আমদানির ক্ষেত্রে আগে সরকারকে 20% সম্পূরক শুল্ক হিসাবে প্রতি কেজিতে 101 টাকা ডিউটি পরিশোধ করতে হতো। তবে হঠাৎ করে গত 9 জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন একটি নির্দেশনায় এই সম্পূরক শুল্কের পরিমাণ 20% থেকে বাড়িয়ে 30% নির্ধারণ করেছে। এতে বর্তমানে প্রতি কেজিতে 15 টাকা ডিউটি বেড়ে 116 টাকা পরিশোধ করতে হচ্ছে। দাম বৃদ্ধির ফলে আমরা দেখতে পেয়েছি যে বাজারে কিন্তু এই ফলের চাহিদা কমায়, ক্রেতা সংকটে কিন্তু ভারত থেকে আমদানি কমেছে। অর্থাৎ কদিন আগেও প্রতিদিন প্রায় 70 থেকে 80 ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হলো, এখন তা কমিয়ে দিয়েছে 20 থেকে 30 ট্রাকের মধ্যে। এদিকে ঠিক রমজানের আগ মুহূর্তে এই যে ফলের দাম বৃদ্ধির ফলে কিন্তু সাধারণ ক্রেতাদের মাঝে কিন্তু আমরা খুব লক্ষ্য করেছি। তারা বলেছেন যে রোজার সময় মানুষের চাহিদা থাকে যে রোজার সময় তারা বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতার করবেন, তবে এই ধরনের ফলের দাম বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ মানুষের এটি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আবার এদিকে আমরা লক্ষ্য করেছি যে ফলের দাম শুল্ক বৃদ্ধির ফলে কিন্তু স্থানীয় বাজারে ক্রেতারা কিন্তু দাম বাড়িয়েছেন। অর্থাৎ বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি আপেল 300 থেকে 350 টাকা প্রকারভেদে, কমলা লেবু 250 থেকে 30 টাকা, মালটা 300 থেকে 320 টাকা, ডালিম 450 থেকে 550 টাকা এবং আনার 450 থেকে 500 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। আপনি জানেন প্রতি বছর কিন্তু দেশে প্রায় 6 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের ফল আমদানি হয়ে থাকে। এই ফল আমদানি থেকে সরকারের কিন্তু অতিরিক্ত বছরে প্রায় 12,000 কোটি টাকা কিন্তু যে আমদানি ডিউটি, সেই ডিউটি কিন্তু অতিরিক্ত আদায় হবে এবং যে অতিরিক্ত আদায় হবে তার কিন্তু প্রভাব পড়বে, অর্থাৎ পকেট থেকে যাবে কিন্তু এই সাধারণ মানুষের। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে শুল্ক কর 20% থেকে 30% বৃদ্ধির ফলে যে বেনাপোল স্থলবন্দরে ফল আমদানি পরিমাণ কমেছে তার সর্বশেষ। সহকর্মী আজিজুল হক, বেনাপোল থেকে। গতকাল সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করার পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবসের এই মুহূর্তের খবর জানাতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে আমরা যদি প্রধান সূচক দেখি, ডিএসসি এক্স ইন্ডেক্স 5177 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি এস ইন্ডেক্স বা সরিয়া সূচক সেটি 1164 পয়েন্টের উপরে অবস্থান করছে এবং DS30 ইন্ডেক্স বা বাছাই সূচক সেটি 1917 পয়েন্টের উপরে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে ডিএসসির লেনদেন এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার বাজারে লেনদেন হওয়া মোট টাকার পরিমাণ যদি আমরা আপনাদেরকে জানাতে চাই তাহলে বলবো যে এখন পর্যন্ত লেনদেন হওয়া টাকায় 118 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার বাজারগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 148টি শেয়ারের দাম কিন্তু বেড়েছে এবং 134টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 88টি শেয়ারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। ডিএসসি ব্রড ইন্ডেক্সে যদি আমরা একটু দেখি যে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হলেও মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকা শেয়ার বাজার 11টা পর্যন্ত ছিল। 11টা 10-এর পর থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার কিন্তু আসলে নিম্নমুখী প্রবণতায় এখন পর্যন্ত রয়েছে। আমরা আসলে শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দামের খবর আপনাদেরকে একটু জানাতে চাই। এখন পর্যন্ত লেনদেন হওয়া শীর্ষ কোম্পানির শেয়ারের মধ্যে প্রথমে অবস্থান করছে ওয়েমেক্স ইলেকট্রোড লিমিটেড। প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 28 টাকা 30 পয়সায় এবং সর্বোচ্চ বিক্রি হয়েছে 31 টাকা 10 পয়সায় এবং সর্বনিম্ন প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 27 টাকা 70 পয়সায়। 2 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মালিক স্পিনিং মিলস রয়েছে, যার প্রতিটি শেয়ার 26 টাকা দরে বিক্রি হচ্ছে এই মুহূর্তে এবং সর্বোচ্চ 26 টাকা 10 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 24 টাকা
30 পয়সায় বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার, এবং 3 নম্বরে অবস্থান করছে ন্যাশনাল টিউবস, যার প্রতিটি শেয়ারের মূল্য 90 টাকা 90 পয়সায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে, এবং 96 টাকা 90 পয়সায় সর্বোচ্চ বিক্রি হয়েছে, এবং সর্বনিম্ন প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 90 টাকা 50 পয়সায়। এবং 4 নম্বরে যদি আমরা একটু দেখি যে কে অবস্থান করছে, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, যার প্রতিটি শেয়ার 69 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে, এবং সর্বোচ্চ 71 টাকায় বিক্রি হয়েছে, এবং সর্বনিম্ন 69 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছে। এবং 5 নম্বরে যদি আমরা দেখি যে একমি পেস্টিসাইডস লিমিটেড, যার প্রতিটি শেয়ার 13 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে, এবং বিক্রি হচ্ছে, এবং সর্বোচ্চ 13 টাকা 60 পয়সায় বিক্রি হয়েছে, এবং সর্বনিম্ন 13 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। এই ছিল আমার কাছে থাকা শেয়ার বাজারের সবশেষ খবর। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে পিঠা প্রতিযোগিতা 2025। জেলা পর্যায়ে 5000 প্রতিযোগীর মধ্যে 15 জন সেরা রন্ধনশিল্পীর অংশগ্রহণে বুধবার রাজধানীতে আয়োজন করা হয় চূড়ান্ত পর্ব। শত শত বছর ধরে বাঙালি জীবনের আনন্দ, অতিথিপরায়ণতা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের চিহ্ন হিসেবে চলে আসছে পিঠা। নগর জীবনেও তার ছোঁয়া লেগে আছে ভিন্ন আঙ্গিকে। এবার সেই ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে 5000 পিঠা রন্ধনশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো টমি মিয়াস পিঠা প্রতিযোগিতা 2025। বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ঐতিহ্য পিঠা বলতে মা দাদি ওগুলোর কথা মনে পড়ে, ওদের ছোঁয়া ওদের মায়া ওই পিঠার মধ্যে জড়িয়ে আছে। সিলেট ডিভিশন থেকে আসছি, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা। কম্পিটিশন, দিস ইজ ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভিটি কম্পিটিশন। 4 ধরনের পিঠা মেক করেছি। একটা হচ্ছে পদ্ম ফুল পিঠা, আরেকটা হচ্ছে আমার নিজের রেসিপি হচ্ছে একটা সুইট, আর আরেকটা হচ্ছে আপনার রোল ভাপা পিঠা, আর আরেকটা হচ্ছে কামরাঙ্গা পিঠা। আয়োজকরা বলছেন বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী পরিচয় করাতেই এই আয়োজন। পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতা আয়োজনের। এই ট্রেডিশনটা, এই যে পিঠাটা তা আমাদের তো বহুত পুরানা। এটা আমার দাদা দাদি, নানা নানি, মা বাপ সবাই ছোটোবেলায় খাইছি আমরা। তো এইটারে আমি চাইতেছি কন্টিনিউটি এখন করে জেনারেশনকে, তাদেরকে এডুকেট করা, সো এটা গ্লোবালি এটারে কীভাবে নেওয়া যায়। টনি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে এবং ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শেফ দ্য অ্যাওয়ার্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ঘেরের পানি শুকিয়ে আবাদ করা হচ্ছে ধান। এতে চলতি মৌসুমে সাতক্ষীরায় অতিরিক্ত 10,000 হেক্টর জমিতে বোরো আবাদ বেড়েছে জানায় কৃষি বিভাগ। তবে ধানের পর আবারও মাছ চাষের আশা কৃষকের। মমতাজ আহমদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউ বা রোপণের পর পরিচর্যা করছেন। মাঠের পর মাঠ নিচু জমিতে চাষ হচ্ছে ধান। সাতক্ষীরার 7টি উপজেলার বেশিরভাগ মাছের ঘেরের পানি শুকিয়ে চাষ করা হচ্ছে বোরো ধান। কৃষক জানান, উৎপাদন খরচের পরেও মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় প্রতি বছর লোকসান হতো। চলতি বছর ধান চাষ করে পরিবারের খাবারের চাহিদা পূরণ করবেন তারা। তবে ধানের পর আবারও মাছ চাষ করা হবে। এখানে ধান চাষ করব বেশি করে, তাছাড়া অন্য কোনো এখন পদ্ধতি নেই, খাই যাই বেশি দেখতে হবে। ধানের ফলটা করলেই দেখা যাচ্ছে ধানের পরে যদি আমি মাছ ছেড়ে যাই তো মাছটা ভালো আছে। ধানের চাষ করেছি, ধানের চাষ উঠে গেলে আবার মাছের চাষ করব। ধানের এখন ভালো ফলন আছে। মাছের ঘেরে ধান চাষের কারণে চলতি মৌসুমে অতিরিক্ত 10,000 হেক্টর জমিতে বোরো আবাদ বেড়েছে জানায় কৃষি বিভাগ। ঘেরের মধ্যে মিঠা পানি এবং লবণাক্ত ঘের সহ প্রায় 10,000 হেক্টর জমিতে এই বোরো আবাদ করব। আশা করছি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমাদের অগ্রগতি হবে। পর্যায়ক্রমে মানুষদের মধ্যে এই ঘেরে ফসল আবাদের সাড়া পাওয়া যাচ্ছে। এটা পর্যায়ক্রমে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে সাতক্ষীরায় ৭৯,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। উৎপাদন বাড়ায় খুলনায় কমেছে শীতকালীন সবজির দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি সবজিতে কমেছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। দরপতনে ক্রেতারা স্বস্তিতে থাকলেও ক্ষতির মুখে কৃষক। পরিবহন খরচও উঠছে না বলে দাবি তাদের। নেমল হোসেন কোচির তোলা ছবিতে তনজিম আহমেদের রিপোর্ট। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরব খুলনার সোনাডাঙ্গা কেসিসি পাইকারি কাঁচা বাজার। শীত মৌসুমের সবজি কিনতে দূর দূরান্তের ব্যবসায়ী, পাইকার ও খুচরা ক্রেতারা ভিড় করেন এ বাজারে।
তবে স্বাভাবিক সময়ের চেয়ে বিপরীত চিত্র বাজারের। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে দাম কমেছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। এতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে থাকলেও চিন্তার ভাঁজ কৃষক ও ব্যবসায়ীদের কপালে। উৎপাদিত সবজির পরিবহন খরচও উঠছে না বলে দাবি তাদের। দাম তাতে সাধারণ মানুষের মধ্যে আছে আর কি, সবকিছু 10 টাকা 12 টাকা 15 টাকা এরকম দাম সব তরকারির। অন্যান্য বাজার থেকে এখানে পাইকারি বিক্রি হয়, এই জন্য সবাই এই জায়গায় আসে। বৃষ্টি হয় নাই, ক্ষেত মার যায় নাই, ফসলটা ভালো উৎপাদন হয়েছে, তার জন্য দাম কম। কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য এত তরকারি আসা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এত কমে গেছে যে এতে কৃষক বেশি থাকে না, এর পরবর্তী পর্যায়ে খুব খারাপ হবে আর কি। টমেটো আগের সপ্তাহে ছিল 15-14, এই সপ্তাহে 10-12 এরকম বিক্রি আছে। সিম হইতেছে 6টা 7 টাকা কেজি। সিটি কর্পোরেশন পরিচালিত পাইকারি কাঁচা বাজারে 1.5 শতাধিক আড়তদার রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। যশোরে তৈরি হচ্ছে বিশ্বমানের ক্রিকেট ব্যাট। ব্যবসার প্রসারে সরকারি বেসরকারি সহায়তা চান কারিগররা। এগিয়ে আসার আশ্বাস দিয়েছে এসএমই ফাউন্ডেশন। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেধার তথ্যে রিপোর্ট। কলকাতায় ক্রিকেট ব্যাট তৈরির পদ্ধতি দেখেন যশোরের কাঠ মিস্ত্রি সঞ্জিত মজুমদার। চোখের দেখাতে রপ্ত করেন বানানোর কৌশল। নিজ এলাকায় নরেন্দ্রপুরে ফিরে বানাতে শুরু করেন ব্যাট। দেখা দেখি প্রতিবেশীরাও তাকে অনুসরণ করেন। 30 বছর আগের সেই যাত্রা পাল্টে দিয়েছে পুরো এলাকা। জেলার মিস্ত্রিপাড়াকে এখন সবাই চেনে ব্যাট গ্রাম হিসেবে। দেশজুড়ে ক্রিকেট ব্যাটের অন্যতম যোগানদাতা এই গ্রাম। এখানে নতুন উদ্যোক্তা যেমন তৈরি হচ্ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থানও। স্বপ্ন এখন আন্তর্জাতিক মানের ব্যাট তৈরির। প্রয়োজন ইউলো কাঠের আমদানি, এর জন্য চাইছেন প্রয়োজনীয় সহায়তা। সারাদিন মিলে 300-400 টাকা রোজ করা যায়। 500-600 টাকা ইনকাম করলে তাদের সংসার ভালোভাবেই চলে। এই ব্যাটটা মনে করেন আমি 12 মাসই তৈরি করি, 6 মাস কিনা বেচা হয়। সর্বোচ্চ বিক্রি করতে পারি 4 থেকে 500 টাকা পাইকারি রেট। এটা উইলো কাঠ, এই কাঠগুলো বিদেশ থেকে আমাদের দেশে আসে। সরকার যদি সব জায়গায় পৌঁছে দেয় আমাদের কারখানায়, তাহলে আমরা উন্নত মানের ব্যাট তৈরি করতে পারবো। বিপিএল খেলা হচ্ছে, কিন্তু অনেক চাহিদা, কিন্তু আমি চাহিদা পূরণ করতে পারতেছি না, খালি আছে পুঁজির অভাবে। ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটি জানালো ইতিমধ্যে তারা স্বল্প সুদের ঋণ বিতরণ করছে। ব্যবসার প্রসারে সহায়তার ব্যাপ্তি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানালেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা সেখানে প্রশিক্ষণ দিচ্ছি যারা কর্মী যারা আছেন, যারা উদ্যোক্তা যারা আছেন, যাতে করে আরও উন্নত মানের ব্যাট তৈরি করতে পারে, দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশেও যাতে রপ্তানি করা যায়। এসএমই ফাউন্ডেশন বলছে ব্যাট গ্রামে বছরে 35 কোটি টাকার বেচা কেনা হয়। ব্যাট রপ্তানির সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। সময় সংবাদ, যশোর। দেশে ব্রডব্যান্ড ও মোবাইলে ব্যবহৃত ইন্টারনেটের 70% বিনোদনের পেছনে খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমদাদুল বারী। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন ও এরিকসনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বিটিআরসির চেয়ারম্যান জানান, বর্তমানে দেশের 45% মানুষ ফিচার ফোন ব্যবহার করেন, যাদের ডিজিটাল কানেক্টিভিটির আওতায় আনার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে গ্রাহক সেবার মান বাড়াতে গ্রামীণ ফোনের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। Equally honored to have the presence of His Excellency Silvari. A lot of us. ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতি পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম বুধবার প্রতি আউন্সের দাম দাঁড়ায় $2,759.51। এদিকে দেশের বাজারেও ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর তার নীতি পরিকল্পনা নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর কারণে বিশ্ববাজারে অস্থিরতা তৈরির শঙ্কা বিরাজ করছে। তাই নিরাপদ বিনিয়োগ হিসেবে ফের ঊর্ধ্বমুখী বৈশ্বিক স্বর্ণের দাম।
বুধবার এই মূল্যবান ধাতুর দাম বিগত প্রায় 3 মাসের মধ্যে সর্বোচ্চ উঠে যায়। এদিন সকালে স্পট গোল্ডের দাম 0.6% বেড়ে আউন্স প্রতি দাঁড়ায় $2,859.51। এর আগে লেনদেনের শুরুতে প্রতি আউন্সের দাম এক পর্যায়ে $2,752 উঠে গিয়েছিল। আর মার্কিন ডলারের দাম গেল 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ক্রেতারাও ঝুঁকছেন স্বর্ণের দিকে। এদিকে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। নতুন বছরে এই নিয়ে দ্বিতীয় দফায় দাম বাড়ল। এবার ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরির দাম বেড়েছে 1,983 টাকা। এতে বৃহস্পতিবার থেকে প্রতি ভরি 22 ক্যারেটের দাম পড়বে 1,41,426 টাকা, 21 ক্যারেট 1,34,999 টাকা, 18 ক্যারেট 1,15,719 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 95,062 টাকা। দাম বাড়ার কারণ হিসেবে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়েছে, তাই স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গেল 15 জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 1 ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমন ঘোষণায় ধস নেমেছে চীনের শেয়ার বাজারে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নামও। এছাড়াও অটোয়ার উপর 25% কর আরোপ করলে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন মসনদে বসেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হলো বিদেশি পণ্যে উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করা। নির্বাচনী প্রচারণায় চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় বড় ধস নেমেছে বেইজিংয়ের শেয়ার বাজারে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন ট্রাম্প। জোটটির সঙ্গে ন্যায্যতা ফিরিয়ে আনতে শুল্ক আরোপের কথা জানান তিনি। শুল্ক আরোপের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী 2 দেশ মেক্সিকো ও কানাডার নাম। দেশ দুটির ওপর 25% শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, দেশ দুটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদকের অনুপ্রবেশ ঘটাচ্ছে। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের জবাবে পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে অটোয়া, যার পরিমাণ কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে অর্থনীতিবিদদের মতে এ ধরনের পদক্ষেপ মার্কিন নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে। জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। এছাড়া বিদেশি পাল্টা পদক্ষেপের কারণে ব্যবসায়ীরাও সমস্যায় পড়তে পারেন বলে মত বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান। নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফোল্টন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল, গির্জা ও হাসপাতালেও। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের উপর থেকে 1 দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে আতঙ্কিত অভিবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। জানা গেছে, সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এদের মধ্যে একজন পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসী। এদিকে এখন থেকে স্কুল, গির্জা এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর গেল 1 দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা বাতিল করা সহ জারি করা হয় নতুন নির্দেশনা। এতে বলা হয়, সংবেদনশীল স্থানগুলোতে যাতে কেউ লুকিয়ে না থাকতে পারে, তাই এই নিষেধাজ্ঞা বাতিল করা হয়।
অপর এক নির্দেশনায় বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেপ্তার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে 2 বছরও বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ। এদিকে সংবেদনশীল স্থানগুলোতে গ্রেপ্তারের অনুমতি দেয়ায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আইনজীবীরা। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানদের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এছাড়া এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা, নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রমজানে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ, 6 মাসে কমেছে আমদানি, পর্যাপ্ত মজুদ থাকার দাবি ব্যবসায়ীদের, কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারির পরামর্শ। ভারতের ভিসা বন্ধের প্রভাব বেনাপোল বন্দরে 1 বছরে চলাচল কমেছে 2.25 লাখের বেশি, ক্ষতিগ্রস্ত দুদেশের ব্যবসা বাণিজ্য, সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ। এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত লাভজনক বলছে ডেনমার্ক, বিনিয়োগ করল $1.25 কোটি, বছরে 80 লাখ মানুষকে সুলভে সেবা দেওয়ার লক্ষ্য। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।